আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 1, আমাদের এরপরে পার্ট 2, 3, 4 এভাবে হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের পার্ট 1। এখন এই পার্টে আমরা দেখব বেসিকলি যে কিছু এক্সাম্পল দেখব, আমরা এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করব। আমি ফার্স্টেই বলছি যে একটা কথা, সেটা হচ্ছে আমরা রুলস ভিত্তিক কিছু মুখস্থ করব না। রুলস বারবার নিয়ম রুলস পড়ে পড়ে স্ট্রাকচার মুখস্থ করে করে একদম কঠিন করে ফেলছি আমরা এগুলোকে। এগুলো আসলে এত কঠিন কিছুই না, এগুলো একদমই সহজ জিনিস। আমরা জাস্ট ওই যে রুলস মুখস্থ করার কারণে আমাদের এগুলো কঠিন মনে হয়, আমরা শুধু রুলসের উপর ভিত্তি করে শুধু ওদিকেই আমরা ঢুকে পড়ি। তো আমাদেরকে এই রুলস ভিত্তিক পড়া থেকে বেরিয়ে আসতে হবে। আমরা বেশি বেশি করে এক্সাম্পল প্র্যাকটিস করব, তাহলেই আমাদের এগুলো মনে রাখা খুবই সহজ হবে। আমরা এক্সাম্পল দিয়ে রুল মনে রাখবো, কিন্তু রুল শিখে আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব না। এটা আমার কাছে একটু ব্যাড আইডিয়া মনে হয়। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে রুলসগুলো মনে রাখবো। রুলস না, আসলে আমরা বাংলায় বলি নিয়ম মনে রাখবো। রুলস বললে একটু কঠিন কঠিন মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা, এখন একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস পড়তে গেলে আমাদেরকে টেন্সটা বুঝলে একটু সহজ মনে হবে। তবে টেন্স না পড়লে যে এটা বুঝবে না এমনটা না, বাট জানলে একটু ভালো হবে। টেন্স বুঝতে পারলে রাইট ফর্ম অফ ভার্বস একদমই সহজ মনে হবে। টেন্স পারা মানেই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের 50% শেষ। 50% শেষ। তবে টেন্সটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। টেন্সের যে ডেফিনিশন এবং স্ট্রাকচারগুলো ভালো করে পড়তে হবে, তাহলে এগুলো একদমই সহজ। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে ক্লাস শুরুর আগে, সেটা হচ্ছে মাই হবি ইজ রিডিং। মাই হবি ইজ রিডিং, এই সেন্টেন্সটা কোন টেন্স হবে? অপশন 3টা দিব। প্রথম অপশন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় অপশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় অপশন নান অফ দিস, এগুলোর কোনোটাই না। কোনটা হবে অ্যান্সার কমেন্ট করে আমাকে জানাবে। আচ্ছা, এখন আমরা যে এখানে প্র্যাকটিসগুলো করব, এখানে আমরা কিছু শর্টকাট দেখব। আমরা এগুলো দিয়ে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে খুবই সহজ মনে হবে। কিন্তু তার আগে বলি, রাইট ফর্ম অফ ভার্বস বলতে কী বোঝায় বা এটা অর্থটা কী? আচ্ছা, এখন এখানে দেখো, রাইট মানে হচ্ছে সঠিক, তাই না? সঠিক। ফর্ম মানে হচ্ছে গঠন। এরপর অফ হচ্ছে একটা প্রিপোজিশন, মানে হচ্ছে এর, তাই না? এর। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। আমি ইংলিশে লিখি, তাহলে ভার্বই লিখি, সমস্যা নেই। তাহলে অর্থটা কি হলো দেখো, প্রিপোজিশন থাকলে তখন অর্থটা উল্টো দিক থেকে হয়। তাহলে কি হবে? ভার্বের সঠিক গঠন। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস অর্থ হচ্ছে ভার্বের সঠিক গঠন বা ভার্বের সঠিক রূপ। আচ্ছা, আমরা এখানে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করার সময় কিছু শর্টকাট দেখব, যেগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এগুলো অবশ্যই খাতায় নোট করবে, অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে ফার্স্ট এক্সাম্পল দেখো, I do my homework every day. I do my homework every day. আমি প্রত্যেক দিন আমার বাড়ির কাজ করি। এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে যে এই ডু এখানে ভার্বে দিয়ে দিছে, ব্র্যাকেটে ভার্ব দিয়ে দিছে। তো পরীক্ষার মধ্যে কোয়েশ্চেনটা এরকম হয় যে একটা ড্যাশ দিয়ে দিবে, ড্যাশ দিয়ে ব্র্যাকেটে একটা ওয়ার্ড দিয়ে দিবে, একটা ভার্ব দিয়ে দিবে। তো পরীক্ষায় অনেক সময় এখানে সঠিক ফর্মও দিয়ে দিবে অথবা ভুল ফর্মও দিতে পারে। তাহলে আমাদেরকে বুঝে সঠিক ফর্মটা খাতায় লিখতে হবে। আচ্ছা, এখন একটা কথা বলি, কথাটা হচ্ছে এভরিডে, অর্থ হচ্ছে প্রত্যেক দিন বা প্রতিদিন। যদি কোনো সেন্টেন্সে এভরিডে, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, এটসেট্রা, যদি এই ওয়ার্ডগুলো থাকে, তখন আমরা ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে নিব। কিন্তু ওই বাক্যের মধ্যে অতীতকালের কোনো সময় উল্লেখ থাকবে না। ওই বাক্যের মধ্যে অতীতকালের কোনো সময় উল্লেখ থাকবে না। এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ওয়ার্ডগুলো থাকলে তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, যদি ওই সেন্টেন্সে অতীতকালের কোনো সময় বলে না দেয়। যেমন আমি যদি এখন বলি যে আই ইউজ টু কাম হিয়ার অলওয়েজ ওয়েন আই ওয়াজ ইন মাই ভিলেজ। আই ইউজ টু কাম হিয়ার অলওয়েজ ওয়েন আই ওয়াজ ইন মাই ভিলেজ।
যখন আমি আমার গ্রামে ছিলাম তখন আমি এখানে প্রায়ই আসতাম। তো এখানে কিন্তু অলওয়েজ আছে, কিন্তু তারপরও এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কেন? কারণ এখানে বলছে যে ওয়েন আই ওয়াজ ইন মাই ভিলেজ, যখন আমি আমার গ্রামে ছিলাম। তাহলে অতীতকালের কোনো সময় বলে দিলে সেটা পাস্ট টেন্স ধরতে হবে। কিন্তু যদি অতীতকালের কোনো সময় না বলে দেয় সেই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো থাকলে ওইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এই সেন্টেন্সে যেহেতু অতীতকালের কোনো সময় বলে দেয় নাই এবং এখানে এভরিডে আছে, তাহলে বলতেই পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন বা বাকি অংশ আর কি, এক্সটেনশন। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান হবে, তাই না? ভার্ব ওয়ান হবে। তো এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান, ডু, ডিড, ডান। ডু হচ্ছে ভার্ব ওয়ান, ডিড হচ্ছে ভার্ব টু, ডান হচ্ছে ভার্ব থ্রি। তাহলে যেহেতু এখানে ভার্ব ওয়ান আছে, তার মানে কি এখানে সঠিক ফর্মে ওরা দিয়ে দিছে, তাহলে এখানে ডুই থাকবে, এখানে ডুই থাকবে। আই ডু মাই হোমওয়ার্ক এভরি ডে, আমি প্রত্যেক দিন আমার বাড়ির কাজ করি। আচ্ছা, এরপর সেকেন্ড এক্সাম্পল, হি ডু দ্য ওয়ার্ক অকেশনালি, হি ডু দ্য ওয়ার্ক অকেশনালি। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে অকেশনালি। এই অকেশনালি অর্থ হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। এখন একটা প্রশ্ন আসতে পারে, মাঝে মাঝে ইংলিশ তো সামটাইমস হয়, তাহলে অকেশনালি কেন হবে? আচ্ছা, একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যদি বলি যে আমি মাঝে মাঝে এখানে আসি, তাহলে কি হবে? আই কাম হিয়ার সামটাইমস, আমি মাঝে মাঝে এখানে আসি। তো এখানে সামটাইমস বলতে মোটামুটি বলতে পারি যে 50% আমি এখানে আসি, মানে হচ্ছে কি মোটামুটি আর কি এখানে আসি। কিন্তু যদি বলি আমি যে আই কাম হিয়ার অকেশনালি, আমি মাঝে মাঝে এখানে আসি, তো এখানে কিন্তু 50% না, এখানে আর একটু কম বোঝাবে। হয়তো বা এখানে 25 থেকে 30% হবে, 25 থেকে 30% হবে। মানে হচ্ছে আই কাম হিয়ার সামটাইমস বললে আমি মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি। কিন্তু যখন বলবো আই কাম হিয়ার অকেশনালি, তখন কিন্তু আর একটু কম বোঝাবে, মানে আমি এখানে আর একটু কম আসি, এটা বোঝাবে। আচ্ছা, এখন এখানে কি হবে? হি ডু দ্য ওয়ার্ক অকেশনালি, সে মাঝে মাঝে কাজটা করে। তো আমি একটু আগে যে ওয়ার্ডগুলো বলেছিলাম, মানে যেই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, ওই ওয়ার্ডগুলোর মধ্যে এই ওয়ার্ডও আছে অকেশনালি, এই ওয়ার্ডটা ওখানে অ্যাড করে নেবে। আচ্ছা, এখন যেহেতু এই সেন্টেন্সে অকেশনালি আছে, দ্যাট মিন্স এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, এখানে প্রেজেন্ট ফর্মই হবে, কিন্তু একটু চেঞ্জ হবে। চেঞ্জটা হচ্ছে যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট হবে হি, শি, ইট। আমাদের নোট দেখো, নোটটা হচ্ছে হি, শি, ইট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস। এর মানে হচ্ছে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় এগুলো হয়, যেমন হচ্ছে হি, হি মানে কি সে, একজন ছেলে বা একজন পুরুষ। এরপর শি হচ্ছে সে, একজন মেয়ে অথবা একজন মহিলা। এরপর ইট হচ্ছে একটা বস্তু, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, কলম, এই যে মোবাইল ফোন, হোয়াটএভার, যাই হোক। এখানে হি এর জায়গায় কোনো ছেলের নামও হতে পারে, যেমন হাসান, হাবিব, তামিম অথবা মুশফিক, যাই হোক। এখানে শি এর জায়গায় কোনো মেয়ের নামও হতে পারে, যেমন ফাতিমা, সামিয়া অথবা আকলিমা, যাই হোক হতে পারে। আচ্ছা, এখানে ইটের জায়গায় কোনো একটা বস্তুর নামও হতে পারে, যেমন দ্য বুক অথবা দ্য চেয়ার, দ্য টেবল, হতেই পারে, তাই না? তাহলে হি, শি, ইট এগুলো থাকলে তখন আমরা ভার্বের পরে একটা এস বা ইএস যুক্ত করব। এখন এখানে একটা প্রশ্ন হতেই পারে, তা হচ্ছে কখন এস যুক্ত করব, কখন ইএস যুক্ত করব। একদম ভেরি সিম্পল, যদি কোনো ভার্বের শেষে ও, এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স বা জেড থাকে, তখন আমরা ওই ভার্বের পরে ইএস যুক্ত করব। অবশ্যই ইএস
যুক্ত করব। আচ্ছা, এখন যেহেতু এখানে আছে ডু, ডু এর মধ্যে এখানে ও আছে না, তার মানে কি এখানে ইএস দিতে হবে। তাহলে এখানে ডাজ হবে, হি ডাজ দ্য ওয়ার্ক অকেশনালি, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো আমাদের থার্ড এক্সাম্পল, হি ক্যান ডাজ ইট এফোর্টলেসলি। এখানে এফোর্টলেসলি মানে হচ্ছে ইজিলি, একদম সহজে আর কি, একদম সহজে। তাহলে হি ক্যান ডাজ ইট এফোর্টলেসলি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি হবে, এখানে ডাজ থাকবে নাকি অন্য কিছু হবে, ডু হবে নাকি ডিড হবে নাকি ডান হবে না অন্য কিছু হবে। আচ্ছা, এখন এখানে আমাদের নোটটা হচ্ছে মডেল প্লাস ভার্ব ওয়ান, মডেল প্লাস ভার্ব ওয়ান, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি কোনো সেন্টেন্সে মডেল থাকে, এখন প্রশ্ন হচ্ছে মডেল কি আবার, আমরা পড়ছি না যে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, দিস আর কল্ড মডেল ভার্বস। যদি কোনো সেন্টেন্সে মডেল ভার্ব থাকে তখন এরপরে মেন ভার্বের ভার্ব ওয়ান হবে, ভার্বের বেস ফর্ম হবে ভার্ব ওয়ান। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই বলে ভার্ব ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা ঠিক নয়। কারণ দেখো এই যে এখানে ভার্ব ওয়ান ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আবার ডাজও কিন্তু প্রেজেন্ট ফর্ম, এই যে ডাজ এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাই না? তাহলে দুটোই কিন্তু প্রেজেন্ট ফর্ম, কিন্তু একটা বেস ফর্ম আর একটা ইএস ফর্ম। এটা হচ্ছে ইএস ফর্ম আর এটা কি বেস ফর্ম। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মডেলের পরে যে ভার্ব ওয়ান লিখলাম এটা হচ্ছে বেস ফর্ম, এটা কিন্তু আবার প্রেজেন্ট ফর্ম বললে কিন্তু হবে না। প্রেজেন্ট ফর্ম এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু আমাদের এখানে ভার্ব ওয়ান হবে মানে হচ্ছে বেস ফর্ম হবে, তাহলে এখানে ডু হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে যেহেতু এখানে আছে ক্যান হচ্ছে কি মডেল ভার্ব, এখানে অবশ্যই ভার্বের বেস ফর্ম লিখতে হবে, তাহলে ডাজ বললে হবে না, বলতে হবে ডু। হি ক্যান ডু ইট এফোর্টলেসলি, অর্থ হচ্ছে সে একদম সহজেই এটা করতে পারে। এরপর আমাদের ফোর্থ এক্সাম্পল দেখুন, তামিম অলওয়েজ ডাজ দ্য ওয়ার্ক, তামিম অলওয়েজ ডাজ দ্য ওয়ার্ক, তামিম সবসময় এই কাজটা করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে কি ডাজ থাকবে নাকি চেঞ্জ হবে। আচ্ছা দেখো এখানে আছে অলওয়েজ, তাই না? তো আমি একটু আগে যেই ওয়ার্ডগুলো বলেছিলাম, মানে যেই ওয়ার্ডগুলো থাকলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, সেখানে অলওয়েজ ছিল। তাহলে যেহেতু এখানে আছে অলওয়েজ, দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, এখন দেখো তামিম অলওয়েজ ডাজ দ্য ওয়ার্ক, এখানে ডাজ থাকবে নাকি অন্য কিছু হবে? দেখো এখানে ডাজ থাকবে, কেন? কারণ হচ্ছে তামিম মানে কি, তামিম মানে হি, এজন্য আমরা এখানে ডাজ লিখে ফেলবো, এখানে কিন্তু ডু হবে না, তাহলে এখানে ডাজ বসে যাবে, ডাজ। তামিম অলওয়েজ ডাজ দ্য ওয়ার্ক, তামিম সবসময় কাজটা করে। এরপর দেখো আমাদের ফিফথ এক্সাম্পল, শি মেক সাম ফুড লাস্ট নাইট, শি মেক সাম ফুড লাস্ট নাইট, সে গতকাল রাতে কিছু খাবার তৈরি করেছিল, সে গতকাল রাতে কিছু খাবার তৈরি করেছিল। তাহলে এখন এখানে মেক থাকবে নাকি চেঞ্জ হবে? দেখো এই সেন্টেন্সে আছে লাস্ট নাইট, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, ওয়ান্স আপন এ টাইম অথবা এগো, বিফোর, কিংবা যদি কোনো অতীতকালের সাল উল্লেখ করে দেয়, যেমন হচ্ছে যদি বলে 2010 অথবা 1997, মানে 2021 সাল থেকে আগের যে কোনো সাল বললে, 2010 সাল, 2005 সাল, যে কোনো সাল বললে তখন সেই ক্ষেত্রে কী হবে, এটা পাস্ট টেন্স ধরতে হবে। আচ্ছা, এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন বা বাকি অংশ, এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে এখানে অবশ্যই ভার্ব টু হবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন দেখো শি মেক, মেক হচ্ছে কি, মেক হচ্ছে ভার্ব ওয়ান,
মেক, মেড, মেড, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এখন এখানে ভার্ব 2 হবে, তার মানে কি, তার মানে এখানে মেড হবে, মেড, MEDE, মেড। শি মেড সাম ফুড লাস্ট নাইট। আচ্ছা, এরপর দেখো আমাদের শি ডিড নট মেক এনি ফুড লাস্ট নাইট। শি ডিড নট মেক এনি ফুড লাস্ট নাইট। সে গতকাল রাতে কোনো খাবার তৈরি করেনি। সে গতকাল রাতে কোনো খাবার তৈরি করেনি। এখন এখানে কি হবে, মেক থাকবে নাকি চেঞ্জ হবে? দেখো, যদি কোনো সেন্টেন্সে ডিড থাকে, এক কথায় বললাম, যদি কোনো সেন্টেন্সে ডিড থাকে ওটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এখানে এছাড়াও একটা ওয়ার্ড লাস্ট নাইট এখানে অবশ্যই আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন দেখো তাহলে এটা কি হবে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, আমরা একটু আগে শিখলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব 2 হয়, কিন্তু যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড থাকে, যখন ডিড থাকবে তখন আর ভার্ব 2 বললে হবে না, অবশ্যই ভার্ব 1 বলতে হবে। যদিও পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু ডিড থাকলে ভার্ব 1 বলতে হবে, ভার্ব 2 বললে হবে না। আমাদের নোট হচ্ছে ডিড প্লাস ভার্ব 1, ডিড থাকলে ওই সেন্টেন্সে ভার্ব 1 হয়। তাহলে এই নোটটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট, ডিড আসবে যখন সেন্টেন্সটা নেগেটিভ হবে অথবা ইন্টারোগেটিভ হবে। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই দুই ক্ষেত্রে কিন্তু ডিডটা আসবে। তাহলে যেহেতু এখানে আছে ডিড, দ্যাট মিনস এখানে ভার্ব 1 থেকে যাবে, চেঞ্জ হবে না। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। শি ডিড নট মেক এনি ফুড লাস্ট নাইট। আচ্ছা, এখানে একটা কথা বলি, তা হচ্ছে এখানে বললাম সাম ফুড, এখানে বললাম এনি ফুড। তাহলে ডিফারেন্সটা কি? সাধারণত অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্সে সাম হয়, আর নেগেটিভ বা না বোধক সেন্টেন্সে এনি হয়। যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ, এজন্য এখানে এনি হলো। আচ্ছা, এরপর শি কুড হ্যাভ মিট ইউ ইস্টারডে। শি কুড হ্যাভ মিট ইউ ইস্টারডে। সে গতকালকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারত। সে গতকালকে তোমার সঙ্গে দেখা করতে পারত। তাহলে এখন এখানে দেখো এখানে কি হবে। আমরা একটু আগে শিখেছিলাম যদি কোনো সেন্টেন্সে মোডাল থাকে এরপর কি হয়, ভার্বের বেস ফর্ম বা ভার্ব 1 হয়। আচ্ছা, এখন দেখো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। যদি কোনো সেন্টেন্সে মডাল থাকে এরপরে ভার্ব 1 হবে, কিন্তু যদি ওই মডালের পরে হ্যাভ থাকে, কি থাকে, হ্যাভ থাকে, তখন এরপরে ভার্ব 3 হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এখানে আছে হ্যাভ, এটা হচ্ছে মডাল, মডালের পরে আছে হ্যাভ, তার মানে কি এরপরে ভার্ব 3 হবে। এখন এখানে মিট হচ্ছে ভার্ব 1, সাক্ষাৎ করা বা দেখা করা। মিট, ম্যাট, ম্যাট, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে এখানে অবশ্যই কি হবে, ম্যাট হবে, ভার্ব 3 হবে, মেট। শি কুড হ্যাভ মেট ইউ ইস্টারডে। শি কুড হ্যাভ মিট বললে হবে না, শি কুড হ্যাভ মেট ইউ ইস্টারডে বলতে হবে। আচ্ছা, এরপর আমাদের লাস্ট এক্সাম্পল দেখো। শি গেটস হার ড্রেস অ্যান্ড গো টু স্কুল। শি গেটস হার ড্রেস অ্যান্ড গো টু স্কুল। আচ্ছা, এখন এখানে গো থাকবে নাকি চেঞ্জ হবে? দেখো, শি গেটস হার ড্রেস অ্যান্ড গো টু স্কুল। সে তার জামা পরে এবং স্কুলে যায়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার মানে কি এটাও সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে। আচ্ছা, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তার মানে কি এখানে শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই যে, তাহলে শি হলে কি হবে, ভার্ব প্লাস এস বা ইএস যুক্ত করতে হবে। এজন্য এখানে হবে গোস, GOES, গোস হবে এখানে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে শি গেটস হার ড্রেস অ্যান্ড গোস টু স্কুল। সে তার জামা পরে এবং স্কুলে যায়। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পার্ট 2-তে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাই বাই।